এই সিনেমাটি 2023-এ মুক্তিপ্রাপ্ত ভাসের সরাসরি সিকুয়েল, যেখানে আমরা ভয়ানক এক দানব আর এক বাবার লড়াই দেখেছি। অথর্ব তার স্ত্রী ও এক ছেলে মেয়েকে নিয়ে ছুটি কাটাতে যায়। পথেই তাদের প্রতাপ নামের এক রহস্যময় ব্যক্তির সাথে দেখা হয়। প্রথমে তাকে বন্ধুত্বপূর্ণ মনে হলেও আসলে সে ছিল কালো জাদুতে পারদর্শী এক শক্তিশালী দানব। প্রতাপ কালো জাদু দিয়ে অথর্বার মেয়ে আরিয়াকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আর তাকে দিয়ে নিজের পরিবারের ক্ষতি করায়। অথর্বা মেয়েকে বাঁচাতে প্রাণপণ লড়াই করে যায়। শেষমেশ সে প্রতাপকে পরাজিত করে আর নিজের কাছেই বন্দি করে রেখে দেয়। এরপরই ভাস লেভেল 2 এর শুরু হয় ওই ঘটনার ঠিক 12 বছর পর। শুরুতেই আমরা জেএন সেকেন্ডারি গার্লস হাই স্কুলের বেশ কিছু মেয়েকে দেখতে পাই। তারা সবাই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সব মেয়েদের জন্য এটি আর 10টা সাধারণ দিনের মতোই ছিল। সবাই বেশ অ্যাক্টিভ, স্কুলে সবাই যেমনটা থাকে আর কি। প্রথমে আমাদের দুজন বোনকে দেখানো হয়। তারা দুজন একে অপরের সাথে ঝগড়া করতে করতে স্কুলের গাড়িতে উঠে বসে। এতে তাদের বাবা তাদের উপর বেশ বিরক্ত হয়, কারণ প্রতিদিনই মেয়েদের এই একই রুটিন। প্রত্যেক দিন দুজন ঝগড়া করতে শুরু করে দেয়। তবে তাদের মা তাদের বুঝিয়ে শুনিয়ে স্কুলের দিকে পাঠায়। দ্বিতীয় মেয়েটিকে তার মা বোঝাচ্ছিল যে কেউ যদি তার সাথে কিছু করে তাহলে তার প্রতিবাদ করা উচিত। এই মেয়েটিকে স্কুলের একটি মেয়ে বেশ বুলি করে আর সে সব সময় মন খারাপ করে বাসায় আসে। তাই তার মা তাকে বোঝাতে থাকে যে কেউ তাকে মারলে তারও উল্টো মারা উচিত, চুপচাপ থেকে সবকিছু সহ্য করা উচিত নয়, তাহলে সবাই পেয়ে বসবে। এরপর আরো বেশ কিছু মেয়ে রাস্তা দিয়ে স্কুলের বাসে ওঠে। তাদের কাউকে তাদের বাবা কিংবা কাউকে মা স্কুলের বাসে উঠিয়ে দেয়। এর মধ্যে একটি মেয়েকে দেখা যায় সে মন্দিরে হনুমান চল্লিশা পড়ছে। সেটা শেষ করেই সে গাড়িতে উঠে পড়ে আর তার বাবাকে তাড়াতাড়ি যেতে বলে। তার বাবা তখন তাকে বলতে থাকে এই যে প্রতিদিন সে দেরি করে উঠবে আর সবসময় এরকম তড়িঘড়ি করবে, কেন একটু আগে আগে উঠলে কি হয়? অন্য মেয়েটিকে দেখা যায় তার বাবা স্কুলের বাইরে নামিয়ে দিয়ে বেশ বকাঝকা করছিল। সে আসলে মেয়েকে তার সামর্থ্যের বাইরে গিয়ে এই স্কুলে পড়ায়, শুধুমাত্র মেয়ের একটা ভালো ভবিষ্যতের জন্য। তাই সে মেয়েকে বুঝিয়ে যায় সে যেন সাবধানে থাকে, তার এত কষ্টের যেন মূল্য দেয় সে। মেয়েটিও তখন মাথা নেড়ে সম্মতি জানায় আর চুপচাপ ভেতরে চলে যায়। স্কুলের ভিতরেও তখন স্বাভাবিকভাবেই সবকিছু চলছিল। কেউ ভেতরে ফুটবল খেলতে থাকে, কেউ টিকটকের নাচের প্র্যাকটিস করতে থাকে, কেউ আবার দেখা যায় বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। এভাবে করে স্কুলের প্রতিদিনকার রুটিনে সবকিছু চলে। এক সময় লাঞ্চ ব্রেক হয় আর স্কুল থেকেই সবার জন্য লাঞ্চ দেয়া হয়। মেয়েরা তখন সবাই নিজের নিজের লাঞ্চ নিয়ে বসে পড়ে। সেই সময় খেতে গিয়ে একটি মেয়ের গায়ে পানি পড়ে যায়, তাই সে তার লাঞ্চ রেখে নিজেকে পরিষ্কার করতে চলে যায়। দেখা যায় সেই মেয়েটি ছাড়া বাকি সবাই তাদের লাঞ্চ করে নেয়। দেখা যায় সেখানে রাখা বেশিরভাগ লাঞ্চ বক্সই শেষ হয়ে যায়। তবে হঠাৎই ক্যান্টিনের স্টাফরা লক্ষ্য করে মেয়েরা সবাই কেমন যেন চুপ করে গেছে, কারো কোনো সারা শব্দ নেই। দেখা যায় তারা ভীষণ ঘামছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। তাদের চোখে মুখে এক ধরনের অস্বস্তি আর অজানা ভয়, কিসের যেন একটা অশুভ সংকেত। তারা কেউ তো মেয়েদের এই অবস্থা কেন হলো কিচ্ছু বুঝতে পারছিল না, যে হুট করে কি এমন হলো যে সবগুলো মেয়ে এমন স্তব্ধ হয়ে গেল। এর মধ্যেই দেখা যায় একটা মেয়ে তার চেয়ার থেকে পড়ে যায় আর ভীষণ কাঁপতে থাকে, যেন সে কোনো রোগে আক্রান্ত। স্টাফরা এটা দেখে ছুটে চলে আসে মেয়েটির কাছে আর তাকে তাড়াতাড়ি ধরে আর তার কাছে জিজ্ঞেস করতে থাকে তার কি হয়েছে। তারা কোনোভাবেই বুঝতে পারে না এই মেয়েদের কি হয়ে গেল। তখনই এক অদ্ভুত রহস্যময় লোক ভেতরে ঢোকে। সে মেয়েদের তাদের নাম বলতে বলে। মেয়েরাও দেখা যায় যন্ত্রের মতো একে একে নিজেদের নাম বলতে থাকে। সবাই কেমন যেন লোকটির বশে চলে যায়। লোকটি এরপর বলতে থাকে এখন থেকে সে যা বলবে তারা সবাই সেই কথাটিই মানবে, এর কোনো নড়চড় হবে না। সবাই তখন নীরবে এতে সম্মতি জানায়, কেউ তার কোনো কথায় মানা করে না। লোকটির পর কয়টি মেয়েকে জিজ্ঞেস করে তাদের সবার কাছে কি ঘড়ি আছে। মেয়েরা বলে হ্যাঁ, তাদের সবার কাছে ঘড়ি আছে। ঠিক এই সময় ক্যান্টিন স্টাফরা এসে ওই লোকটিকে জিজ্ঞেস করে সে কে আর সে কেন এখানে আসলো আর কিভাবেই বা আসলো। লোকটি তখন তাদের কোনো কথারই কোনো উত্তর দেয় না, চুপচাপ অন্যদিকে এগিয়ে যায়। দেখতে দেখতে লাঞ্চ ব্রেক শেষ হয়ে যায়। লাঞ্চ ব্রেকের পর যেহেতু ক্লাস ছিল তাই টিচার চলে যায় ক্লাসে, কিন্তু সে সেখানে গিয়ে দেখে সেখানে কোনো মেয়ে নেই। এটা দেখে টিচার বেশ অবাক হয় যে সব মেয়ে একসাথে কোথায় চলে গেল। তখনই সে বাইরে ধুপ করে একটা শব্দ শুনতে পায়, তাই দ্রুত জানালা দিয়ে বাইরে তাকায় আর তাকাতেই সে হতভম্ব হয়ে যায়। দেখতে পায় একটা মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়েছে। এটা দেখে তো টিচার অস্থির হয়ে যায়। সে ছুটে সেদিকে চলে যায়।
ওদিকে মেয়েটা তো তখন প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। আর একটা সময় এই ছটফট করতে করতেই মেয়েটি সেখানেই মারা যায়। ওই টিচার নিজের চোখে এসব দেখে আর সহ্য করতে পারে না, সে চিৎকার করে কাঁদতে থাকে সেখানে। তার এই চেঁচেমেচিতে স্কুলের সিকিউরিটি গার্ড চলে আসে। সেও তখন হতভম্ব হয়ে দেখে স্কুলের কার্নিশে আরো বেশ কিছু মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের সবাইকে দেখে মনে হচ্ছে তারা যে কোনো মুহূর্তে সেখান থেকে লাফিয়ে পড়বে। তারা সবাই তখন অনেক ভয় পেয়ে যায়। সিকিউরিটি গার্ড তখন তাদেরকে নেমে আসতে বলে, তার কথা শুনতে বলে, কিন্তু মেয়েরা জানায় তারা নামতে পারবে না। মেয়েগুলো ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে, কিন্তু তবু তারা সেখান থেকে নামে না। সিকিউরিটি গার্ড আবারও তাদের সেখান থেকে নেমে আসতে বলে, কিন্তু মেয়েরা তো কোনোভাবেই রাজি হয় না। তবে এ যেন তাদের মনের কথা না, তারা কেউই ইচ্ছে করে সেখান থেকে লাফ দিতে চাচ্ছে না। কেউ হয়তো তাদেরকে জোর করছে। তাদের দেখে ঠিক তেমনটাই মনে হচ্ছে। এদিকে সিকিউরিটি গার্ড যে কি করবে সেটাই সে ভেবে পায় না। তাই সে এবার ছুটে চলে যায় প্রিন্সিপালের রুমে। তখন প্রিন্সিপাল আর বেশ কিছু স্টাফ চলে আসে ছাদে। মেয়েগুলোকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে তারা। মেয়েগুলো তখন তাদের দেখে ভয়ে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতেই বলতে থাকে তারা যেন তাদের কাছ থেকে দূরে থাকে, তাদের কাছে আসারও যেন চেষ্টা তারা না করে। এদের মধ্যে একটা মেয়ে কাঁদতে কাঁদতে বলে তারা মরে যেতে চায় না, কিন্তু তাদেরকে যে মরতেই হবে। প্রিন্সিপাল তখন তাদেরকে নেমে আসতে বলে আর জিজ্ঞেস করে তাদের কি হয়েছে, তারা কেন এমন করছে, আর কেনই বা তাদেরকে মরতে হবে। তখন আরেকটি মেয়ে বলে আঙ্কেল তাদের বলেছে ঠিক 3টায় ছাদ থেকে লাফিয়ে পড়তে, তাই তাদেরকে যে সেই কথা শুনতেই হবে। তাদের কাছে আর কোনো উপায় নেই, আঙ্কেলের কথা তাদেরকে মানতেই হবে। প্রিন্সিপাল তখন এসব শুনে খুবই অবাক হয় আর তাদের জিজ্ঞেস করে কে এই আঙ্কেল। তারা তো এর কোনো জবাবই দেয় না। প্রিন্সিপাল তখন বেশ অসহায়ের মতো কাঁদতে থাকে। সেই বাচ্চা মেয়েগুলোকে কি করে বাঁচাবে সেটাই বুঝতে পারে না। সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যেই সিকিউরিটি গার্ড কোনো মতে একটা মেয়ের পায়ে ধরে তাকে নামিয়ে আনার চেষ্টা করে, কিন্তু দেখা যায় তখনই মেয়েটি লাফিয়ে ছাদ থেকে পড়ে যায়। তখন পাশের মেয়েটি ভাবে হয়তো গার্ড তাকেও বাঁচানোর চেষ্টা করবে, তাই সেও লাফ দেয়। ঘটনার আকস্মিকতায় গার্ড হয়ে পড়ে অসুস্থ। প্রিন্সিপাল তখন তাকে গিয়ে মারতে থাকে আর তাকেই দোষারোপ করতে থাকে, কিন্তু সে তো তাদেরকে সাহায্য করতে চেয়েছিল। এসব দেখে তখন অন্য স্টাফরা তাকে থামায়, কারণ এই বেচারার তো কোনো দোষই নেই, সে মেয়েদের বাঁচাতেই চেয়েছিল। সবাই আসলে এমন ঘটনায় কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন কিছু হতে পারে তা কেই বা কল্পনা করেছিল। এর মধ্যে মেয়েগুলোর একজন ঘড়ি দেখে আর কাঁদতে শুরু করে। প্রিন্সিপাল তখন অসহায়ের মতো তাদের দিকে তাকিয়ে থাকে। এবার দেখা যায় একে একে সবগুলো মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে, কারণ 3টা বেজে গেছে আর তাদের তো লাফিয়ে পড়া ছাড়া আর কোনো গতি নেই। দেখা যায় কংক্রিটের মেঝেতে রক্তাক্ত হয়ে পড়ে থাকে 10টি মেয়ে। এই দৃশ্য ছিল আসলেই অনেক বেশি ভয়ঙ্কর। এরপরই আমরা অথর্বা আর আরিয়াকে দেখতে পাই। আজ থেকে ঠিক 12 বছর আগের ওই ঘটনায় অথর্বা প্রতাপকে বন্দি করে আর আরিয়াকে বাঁচিয়ে নেয়। তবে তাকে বাঁচাতে পারলেও সত্যিকার অর্থে সে তার মেয়েকে বাঁচাতে পারেনি, কেননা 12 বছর ধরে সে একেবারে জীবন্ত লাশ হয়ে আছে। হাঁটা চলা করতে পারে না, কথাও বলে না, মাথার সব চুলও ঝরে গেছে। সারাক্ষণ এক অদ্ভুত হাসি দিয়ে সে শূন্যে তাকিয়ে থাকে। তার কোনো বোধ শক্তি নেই, যেন অন্ধকার কোনো পৃথিবীতে সে হারিয়ে গেছে। বর্তমানে আমরা দেখতে পাই অথর্বা নিজের আর মেয়ের জন্য জুস তৈরি করে। মেয়েকে ঘরে বসিয়ে জুস খাইয়ে সে একটি বাটিতে খানিকটা বিড়ালের খাবার নেয়। তখনই সে লক্ষ্য করে ঘরে সব বাজার সদাই শেষ, তাই বাজার করতে সে বেরিয়ে পড়ে নিজের গাড়ি নিয়ে। সেখানে যাওয়ার পরই গ্রসারি শপের টিভিতে সে সেই স্কুলের মেয়েদের ভয়ঙ্কর নিউজটা দেখতে পায়। এই কাহিনী কানে যেতেই তার কান খাড়া হয়ে যায়। সে পুরনো পরিস্থিতি, সেই বিপদের গন্ধ আবারও টের পায়। নিউজে বলা হচ্ছে J&N স্কুলে ইদানিং এর মধ্যে বিশেষ কোনো বড় ঘটনা হয়নি, কোনো পরীক্ষা হয়নি বা পরীক্ষার রেজাল্টও দেয়নি। এমন কিছুই হয়নি যাতে এমন গণ আত্মহনন ঘটবে। প্রত্যক্ষদর্শীদের মতে মেয়েগুলোকে দেখে মনে হচ্ছিল যেন তারা বদ্ধ উন্মাদ। তারা বারবার বলছিল আঙ্কেল তাদের এমনটা করতে বলেছে, কিন্তু এই আঙ্কেল লোকটি যে কে তা কেউ বুঝতে পারে না। তবে অথর্বা যেন সব বুঝে যায়। সে তখন ছুটে দোকান থেকে বেরিয়ে পড়ে আর সোজা চলে যায় নিজের বাড়িতে। ওদিকে দেখা যায় স্কুলের অবস্থা খুবই খারাপ। অভিভাবকদের সবাই স্কুলের গেট ভেঙে ভিতরে ঢুকে যেতে চাইছিল। তারা তাদের মেয়েদের সন্ধান চায়। স্বাভাবিকভাবেই সবাই খুব অস্থির হয়েছিল।
পুলিশ তখন তাদেরকে কোনো মতে আটকে রাখে, না হলে যে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কারণ ভেতরে অলরেডি 10টি মেয়ের লাশ পড়ে রয়েছে। এই লাশ দেখলে অবস্থা আরো খারাপের দিকে যাবে। পুলিশ তখন প্রিন্সিপালকে জিজ্ঞেস করে যে কি হয়েছে এখানে। সে যেন বিস্তারিত তাদেরকে খুলে বলে, তবে দেখা যায় প্রিন্সিপাল তো কিছুই বলতে পারে না। সে শুধু হাওমাও করে কান্না করতে থাকে। ওদিকে আমরা অথর্বাকে দেখি, সে তার সেই গোপন বাগান বাড়িটিতে চলে যায় যেখানে 12 বছর ধরে সে প্রতাপকে আটকে রেখেছে। অথর্বা তাকে জিজ্ঞেস করে তার মতো আর কে কে আছে, কে এই ভয়ানক বশীকরণ বিদ্যা জানে। অথর্বা অনেক বেশি রেগেছিল, কিন্তু প্রতাপ কিচ্ছু না বলে তখন একভাবে হাসতে থাকে, কারণ তার পক্ষে তো কিছু বলাও সম্ভব না, কেননা 12 বছর আগেই অথর্বা তার জিভ কেটে দিয়েছিল। অথর্বা প্রতাপকে তাও জিজ্ঞেস করে সে ওই মানুষকে কি চেনে যে এখন এই সব কিছু করছে, ওই নিষ্পাপ মেয়েগুলোর জীবন নিয়ে খেলছে। প্রতাপ তাও তার কোনো কথায় সাড়া দেয় না, শুধু অদ্ভুতভাবে হাসতে থাকে। তবে অথর্বা অনেক কিছুই বুঝে যায়। ওদিকে স্কুলে পুলিশরা ওই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করছিল যে লাঞ্চ করেনি, অর্থাৎ রহস্যময় আঙ্কেলের বশীভূত হয়নি। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলে সে যখন ওয়াশরুম থেকে ইউনিফর্ম পরিষ্কার করে ফিরে আসে তখনই সে দেখতে পায় ক্যান্টিনে পরিপূর্ণ নিস্তব্ধতা। কেউ কোনো কথা বলছে না, শুধু একভাবে কান্না করে যাচ্ছে। সে ভয় পেয়ে আবারও ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। পুলিশ আঙ্কেলের কথা জিজ্ঞেস করে তখন যে সে ওই আঙ্কেলকে কি দেখেছে, যে আঙ্কেলের কথা ওই মেয়েগুলো বলছে। মেয়েটি বলে না, সে কাউকে দেখেনি। পুলিশ এবার সোজা চলে যায় ক্যান্টিনে, যেখানে দেখা যায় মেয়েগুলো সবাই চুপচাপ বসে আছে, সবাই ভয়ে থরথর করে কাঁপছে। তখনই একটি মেয়ে এগিয়ে যায় আর বলে সে পুলিশকে একটা কথা বলতে চায়। আঙ্কেল তাকে একটি মেসেজ দিয়েছে আর সে বলেছে কোনো সিনিয়র অফিসারকেই তার কথাগুলো বলতে, সেই মেসেজটি দিতে। আর সেই মেসেজ হলো প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করতে হবে। পুলিশ এই কথা শুনে জিজ্ঞেস করে এই প্রতাপটা আবার কে? মেয়েটি বলে সে কিছুই জানে না, সে শুধুমাত্র জানে আঙ্কেল প্রতাপের কথা বলেছে। যদি প্রতাপকে খুঁজে বের না করা হয় তাহলে পুরো শহর সে শেষ করে দিবে, আর ওই 10টি মেয়ের আত্মহননই এর শুরু মাত্র। পুলিশ তখন আবারও জিজ্ঞেস করে এই আঙ্কেল এখন কোথায় আছে? মেয়েটি বলে সে কিছুই জানে না, সে কিছুই বলবে না, বেশি কিছু বললে আঙ্কেল তাদের ছাড়বে না। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে পুলিশকে বলে আঙ্কেলকে খুঁজে বের করতে, না হয় কেউ বাঁচবে না। হঠাৎই দেখা যায় এই মেয়েদের কিছু একটা হয়ে যায়। তখন তারা দল বেঁধে সবাই হামলে পড়ে আর আশেপাশের সব পুলিশদেরকে মারতে থাকে। সব টিচারদেরকেও মেরে তারা স্কুল কম্পাউন্ড থেকে বেরিয়ে যায়। এরপরে তারা অভিভাবকদের উপর আক্রমণ করে বসে। দেখা যায় পাথর দিয়ে মেরে পুলিশদের মাথা ফাটিয়ে দেয়। রাস্তায় বের হয়ে টান দিয়ে বাইকারদের ফেলে বাইকের অ্যাক্সিডেন্ট ঘটায়। ছোট ছোট বাচ্চাদেরকে দোলনা থেকে ফেলে মারতে থাকে। একটা মেয়ে তো দেখা যায় পেট্রোল পাম্পে গিয়ে সেখানে বিস্ফোরণী ঘটিয়ে দেয়। পুরো শহরে যেন এক মরণযজ্ঞ শুরু হয়ে যায়। সিনিয়র অফিসার তখন পুরো শহরকে অ্যালার্ট করে দিতে বলে যে স্কুল ড্রেসের মেয়েদের যেখানেই দেখা যাবে সেখান থেকেই যেন ধরে ফেলা হয়। সে এটাও বলে দেয় স্কুলে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এইসব আনতে। বেশ ভয়ানক এক অবস্থার সৃষ্টি হয়। খবরে বলা হয় এই স্কুল ড্রেসের মেয়ে দেখলে যেন সবাই দূরে থাকে, না পারতে কেউ যেন ঘরের থেকে বাইরে না বের হয়। এই মেয়েরা একেবারে ভয়ানক হয়ে গেছে, কোনো কিছুই তারা মানছে না, নিজের বাবা মাকেই চিনছে না। প্রায় 150 জনের মতো মেয়ে এখনো এই স্কুলে আটকে আছে। পুলিশ এখনো কিছুই জানায়নি, কিন্তু বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে কোনো প্রতাপকে খুঁজে বের করার জন্যই মেয়েগুলো এমন করছে। এসব কথাবার্তা অথর্বা শুনতে পায়। তখন তার চিন্তা যেন আরো বেড়ে যায়। সে কিছুক্ষণ চিন্তিত হয়ে আরিয়ার পাশে গিয়ে বসে থাকে। এরপর চলে যায় ওই বাগান বাড়িতে যেখানে সে প্রতাপকে আটকে রেখেছে। তার আগে সে একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে বড় বড় কিছু বাক্স নিয়ে নেয়। এরপরই বাগান বাড়ি গিয়ে সে ভালো করে প্রতাপের হাত পা বেঁধে দেয়। এরপর মুখ বেঁধে তাতে তালাও ঝুলিয়ে দেয়। প্রতাপ তখন বেশ চেঁচামেচি করতে থাকে, তবে তাতে বিন্দুমাত্র কেয়ার করে না অথর্বা। সে তাকে সেই অবস্থাতেই রেখে সেখান থেকে বেরিয়ে যায়। স্কুলে তখন পুলিশরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর মেয়েরা তো কেউ কোনো কথাই বলছে না, তারা শুধু ফোঁস করছে। শুধুমাত্র একটি মেয়েই পুলিশের সাথে কথা বলছে। সে বারবার প্রতাপকে খুঁজে বের করার কথা বলছে। সিনিয়র পুলিশ অফিসারও অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ তার এত বছরের জীবনে সে কখনো এমন অভিজ্ঞতার সামনে পড়েনি। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না।
কিভাবে এসব সামলাতে হয় সে তো সেটাও জানে না। বাবা মায়েরা তখন তাদের বাচ্চাদের সাথেই বসেছিল, তবে মেয়েদের সাথে কথা বলতে গেলেই দেখা যায় উল্টো তারা রেগে যাচ্ছে আর নিজেদের বাবা মাকেই মারতে আসছে। এদের মধ্যে এক লোক তার মেয়ের সাথে কথা বলতে গেলে তার মেয়ে উল্টো তার সাথে চেঁচামেচি শুরু করে। সেই সময় পুলিশ এসে কোনো মতে পরিস্থিতি সামলায়, আর ওই অসহায় বাবা তখন কান্নায় ভেঙে পড়ে। নিজের সন্তানের এই অবস্থা কেই বা চোখে দেখতে পারে। সেই সময় সিনিয়র অফিসার তাকে একটু শান্ত হতে বলে আর বলে এই পরিস্থিতি কিভাবে সামলাতে হয় তারা কেউ জানে না, তারা সবকিছু বোঝার চেষ্টা করছে, সবাই বিপদে আছে। সে আরো বলে অভিভাবকরা সবাই যেন নিজের বাচ্চাদের বোঝায় আর তাদের কথা বলতে বলে, তবে হ্যাঁ কেউ যেন তাদের সাথে বেশি জোরাজুরি না করে, তাহলেই তারা রিয়্যাক্ট করবে। সকালে ছাদে কি হয়েছে তা তো তারা দেখেছে, তাই সবাই যেন একটু সাবধানে থাকে। আর এরপর ওই মেয়েগুলো কোন রুদ্রমূর্তিতে বের হয়েছে তা একমাত্র পুলিশই জানে। তারা যাওয়ার পরই পুরো শহরে কি হচ্ছে তা তো সবাই জানে, তাই তাদের রাগানো কোনোভাবেই ঠিক হবে না। এই সময় ওই মেয়েটি বলে ওঠে তাদের হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে প্রতাপকে খুঁজে বের করার। এই 5 মিনিটে তাকে খুঁজে বের করতে না পারলে কি হবে কেউ তা কল্পনাও করতে পারবে না। সেই সময় সিনিয়র অফিসার এসে জিজ্ঞেস করে কি হবে প্রতাপকে না পেলে, ওই লোক কি করবে তোমাদের আঙ্কেল? এই সময় কনস্টেবল এসে বলে এক লোক তার সাথে কথা বলতে চাইছে। সিনিয়র অফিসার তখন রেগে গিয়ে বলে সে কারো সাথে কথা বলবে না। তখনই সেখানে প্রবেশ করে অথর্বা। সেই মেয়ের কাছে যায় যার মাধ্যমে রহস্যময় লোকটি পুলিশের সাথে যোগাযোগ করছে। সে মেয়েটির চোখের দিকে তাকিয়ে বলে প্রতাপ তার কাছেই আছে, সে প্রতাপকে বাঁচিয়ে রেখেছে, প্রতাপকে ফিরিয়ে দিলে এরপর কি হবে। এর মধ্যেই দেখা যায় বাকিরা অস্থির হয়ে যায়। সিনিয়র পুলিশ এসে তখন অথর্বাকে প্রশ্ন করতে থাকে সে কে আর প্রতাপই বা কে, এই মেয়েগুলোরই বা কি হয়েছে। অথর্বা তখন বলে মেয়েগুলোকে বশীকরণ করা হয়েছে, তারা সবাই এখন এক ভয়ানক লোকের বশীভূত। সে লোক খুবই ভয়ানক, নিষ্ঠুর আর অনেক চতুর। মানুষ যত কষ্ট পাবে, যত হাহাকার করবে, সে ততই যেন তৃপ্ত হবে। মানুষকে কষ্ট দিয়েই সে বেঁচে থাকে। সে শুধু মুখে কমান্ড দিবে আর যা করার এই মেয়েরাই করবে। কেউ তার কিছুই করতে পারবে না। কেউ তার বিরুদ্ধে দাঁড়ালে তাকেই সে শেষ করে দিবে। মেয়েগুলো হয়তো ভেতরে ভেতরে চিৎকার করে সাহায্য চাইবে, মা বাবাকে ডাকবে, কিন্তু কেউ তাদের সাহায্য করতে পারবে না। ওদিকে একটি মেয়েকে দেখা যায় রক্তাক্ত শরীরে টলমল করে রাস্তায় হাঁটছে। রাস্তায় কিছু গৃহহীন মানুষ ঘুমিয়েছিল। মেয়েটি তখন হাতের ব্যাটটা দিয়ে তাদের পিটিয়ে শেষ করে দেয়। সেই সময় পুলিশ এসে তাকে ধরে ফেলে। অথর্বা বলে তারা এটুকুতেই হয়তো ভয় পেয়ে গেছে, কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি সে নিজে দেখেছে। তাকে কেউ কিচ্ছু করতে পারবে না। সেই সময় প্রিন্সিপাল এসে বলে কেন পারবে না, প্রতাপ তো তার কাছেই আছে, প্রতাপকে ফিরিয়ে দিলেই তো সব ঠিক হয়ে যায়। সিনিয়র অফিসার বলে কে এই প্রতাপ? অথর্বা জানায় সে যেন এক রাক্ষস, যে আপাতত তার কাছে বন্দি আছে, তবে সবচেয়ে বড় রাক্ষস হলো যেই সব কিছু করাচ্ছে। সিনিয়র অফিসার তখন জিজ্ঞেস করে কে সে আর এখন কোথায় আছে। মেয়েটি তো তাদের কিছুই খুলে বলছে না। অথর্বা বলে ওই লোক আশেপাশেই কোথাও আছে, এই মেয়েদের কমান্ড করার জন্য। মেয়েদের তার চোখের সামনেই রাখবে সে। এই সময় পেছনে লুকিয়ে থাকা রহস্যময় লোকটি বেরিয়ে আসে আর হাসতে হাসতে বলে সেই ওই রাক্ষস। সে অথর্বার সামনে এসে দাঁড়ায় আর বলে প্রতাপের সাথে তার অভিজ্ঞতা নিশ্চয়ই খুব মজার ছিল, এসব নিয়ে সে তার সাথে কথা বলবে, তবে তার আগে এখানে থাকা লোকগুলোর সাথে কথা শেষ করে নিবে। এই বলে ওই রহস্যময় লোকটি সবার মাঝে গিয়ে দাঁড়ায় আর বলে যত্রতত্র সর্বত্র সবখানে সে আছে, তাদের মেয়েদের সর্বে সর্বা হিসেবেও সেই আছে। তাদের নিশ্চয়ই তার উপর ভীষণ রাগ হচ্ছে, তবে তারা কিছুই করতে পারবে না। তাহলে তাদেরই মেয়েরা তাদের শেষ করে দিবে আর এরপরে নিজেদের জীবন্ত আগুনে জ্বালিয়ে দিবে। তাই তারা যেন তার কাছ থেকে দূরেই থাকে, সেটাই তাদের সবার জন্য মঙ্গল। তারা তার কিছুই করতে পারবে না। লোকটি বড় ওই মেয়েটিকে বলে সে তো আগেই বলেছিল প্রতাপ আঙ্কেলের খবর পেলে কি করতে হবে। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলে সে ভুলে গেছে। লোকটি বলতে থাকে কার কাছে ছুরি আছে। একজন মেয়ে তখন ছুরি নিয়ে আসে আর সেটা দিয়ে ওই মেয়েটি নিজের হাত কেটে ফেলে। প্রতাপের খবর পাওয়ার পর তার হাত কেটে ফেলার কথা ছিল। তার বাবা মা তখন বহু চেষ্টা করেও তাকে থামাতে পারে না। তারা চিৎকার করে কাঁদতে থাকে। অথর্বা তখন তাদের অনুরোধ করে দূরে সরে যেতে। তারা যত কাঁদবে তত বেশি ক্ষতি হবে তাদের মেয়ের। অসহায় বাবা মাগুলো এসব বোঝে না।
নিজেকে কেটে ফেলা মেয়েটির মা সেই লোকের পা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর তাদেরকে ছেড়ে দিতে বলে। তবে এসবে কোনো লাভই হয় না। ছুরি হাতে নিয়ে থাকা মেয়েটি হঠাৎ করে ইন্সপেক্টরের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, কারণ সে পিস্তল বের করেছিল। লোকটি বলে সে তো বলেছিল চালাকি করলে মেয়েরা তাকে ছাড়বে না। এরপর সে বলে সে তো নিজের কথা বলার সুযোগই পাচ্ছে না, সবার এই চেঁচামেচিতে, তাই সবাই যেন বেরিয়ে পড়ে। সে প্রিন্সিপালকে বলে সে যেন অভিভাবকদের নিয়ে এখান থেকে বেরিয়ে যায়, না হলে সে কাউকে ছাড়বে না। মা বাবারা তো কোনোভাবেই নিজেদের মেয়েকে রেখে যেতে চায় না। লোকটি তখন ইন্সপেক্টরের ওই পিস্তলটা একটি মেয়ের হাতে দেখে তাকে জিজ্ঞেস করে সে বন্দুক চালাতে জানে কি। মেয়েটি না বললে লোকটি জিজ্ঞেস করে এখানে আর কেউ পিস্তল চালাতে জানে কিনা। তখন একটি মেয়ে হ্যাঁ বলে ওঠে। এই মেয়েটি একজন শুটার। লোকটি তখন মেয়েটিকে এগিয়ে এসে বন্দুকটি হাতে তুলে নিতে বলে। এরপর বলে একবার বলাতে যদি তারা না বের হয় তাহলে তাদের গুলি করে দিতে। দেখা যায় সে তাই করে, সামনে থাকা মানুষগুলোকে গুলি করে দেয়। এরপর লোকটি মেয়েটিকে থামায় আর শান্ত হতে বলে। বাকিদের উদ্দেশ্যে বলে সে আর মেয়েদেরকে থামাবে না, তারা যা খুশি তাই করতে পারে। এরপর পিস্তল হাতে মেয়েটিকে সে আবারও বলে যাদের বাবা মা বের হতে রাজি না তাদের মেয়েদের যেন গুলি করে দেওয়া হয়। এই কথা শুনে বাবা মায়েরা তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। আহত ইন্সপেক্টরকে রেখে প্রিন্সিপালকেও তখন বেরিয়ে যেতে বলে লোকটি। ক্যান্টিনে আবারও নিস্তব্ধতা ছেয়ে যায়। শুধু বশ হয়ে থাকা মেয়েগুলো, অথর্বা আর ওই রহস্যময় লোকটি এখন সেখানে রয়েছে। লোকটি অথর্বাকে জিজ্ঞেস করে প্রতাপ এখন কোথায় আর তার কাছে কিভাবে গেল। অথর্বা বলে সে তার মেয়েকে বশীকরণ করেছে, 12 বছর ধরে তার মেয়ে বশ হয়ে আছে। এবার লোকটি জিজ্ঞেস করে প্রতাপ কোথায় আছে। অথর্বা বলে তার কাছেই আছে, 12 বছর ধরে প্রতাপকে সে তার কাছেই রেখেছে, সে তাকে বেঁধে রেখেছে, বন্দি করে রেখেছে। প্রতাপ প্রতিদিন তার কাছে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাকে মেরে ফেলার জন্য, কিন্তু অথর্বা তাকে ছাড়ে না। এসব শুনে লোকটি বলে অথর্বা যেন সাবধানে কথা বলে। সে তার বড় ভাইকে নিয়ে কথা বলছে, তার গুরুকে নিয়ে কথা বলছে। এই তন্ত্রবিদ্যায় প্রতাপ তার গুরু, যদিও নিষ্ঠুরতার দিক থেকে সে প্রতাপের চেয়ে অনেক অংশে এগিয়ে। অথর্বা বলতে থাকে সে কি করবে, হয়তো তাকে মেরে ফেলবে। সে মরণকে ভয় পায় না, মরণের জন্যই অপেক্ষা করছে সে। তবে লোকটি যেন এইটা মনে রাখে এখানে উপস্থিত মেয়েরা তার কোনো আত্মীয় হয় না। তারা ভালো মতোই জানে মেয়েগুলো বেঁচে থাকলে তারা আরো কষ্ট পাবে। মেয়েগুলো তার সামনে আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলেও তার কিছুই যায় আসে না। প্রতাপের মতো এক শয়তানের সাথে বহু বছর ধরে থেকে সে নিজেও এখন শয়তানের মতো হয়ে গেছে। তার হৃদয় কঠোর হয়ে গেছে। বাইরে থাকা বাবা মায়েরা নিজেদের মেয়েদের বাঁচানোর জন্য যদি তাকে ঘিরে ধরে, প্রতাপের ঠিকানার জন্য তাকে জ্বালিয়েও দেয়, তবুও সে তার মুখ বিন্দু মাত্র খুলবে না। এসব শুনে লোকটি অনেক রেগে যায়, কিন্তু এর পরপরই সে নিজের রাগ কোনো মতে সামলে নেয় আর বলে সে যেন প্রতাপের খোঁজ দেয়, বিনিময়ে সে তাকে ছেড়ে দিবে। অথর্বা বলে সে অবশ্যই খোঁজ দিবে, তবে তার বিনিময়ে তার মেয়েকে বশীকরণ মুক্ত করতে হবে। এসব শুনে সে আর তার রাগ দমাতে পারে না, চিৎকার করে বলে কোন সাহসে সে তাকে এসব বলছে। অথর্বা জানে না সে কে। সেখানে একটি মেয়ে তখন অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। প্রচন্ড রেগে গিয়ে লোকটি তখন মেয়েটিকে বলে সে যেন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়। তখন দেখা যায় মেয়েটি সত্যি সত্যি তাই করে, আর কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকে আর সেখানেই মারা যায়। অথর্বার মুখভঙ্গি এতে বিন্দু মাত্র পরিবর্তন হয় না, বরং সে তাকে বলে এখন যেতে হবে, না হয় প্রতাপও এভাবেই ছটফট করতে করতে মরে যাবে। এই বলেই সে চলে যেতে নেয়। তখনই লোকটি তাকে থামায়। এরপর একটা মেয়ে বের হয় আর প্রিন্সিপালকে বলে তাকে ওই লোকটি ডাকছে। প্রিন্সিপাল এই কথা শুনে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। প্রিন্সিপাল গেলেই লোকটি বলে বাইরে যে ভিড় জমা হয়েছে, অর্থাৎ অভিভাবক, পুলিশ, মিডিয়া, এদের সবাইকে যেন সরিয়ে রাস্তা খালি করা হয়, আর এরপর যেন ড্রাইভার সহ 2টো স্কুল বাস জোগাড় করা হয়। তারা 15 মিনিটের মধ্যেই এখান থেকে বেরিয়ে পড়বে। তাদের স্কুল বাসে ট্র্যাকার লাগানো আছে নিশ্চয়ই, তাই তারা বুঝতে পারবে মেয়েরা কোথায় আছে। কিন্তু তাদের পেছন পেছন যেন না যাওয়া হয়। পেছন পেছন গেলে তার স্কুলের মেয়েরাই তাদেরকে শেষ করে দিবে আর নিজেরাও শেষ হয়ে যাবে। প্রিন্সিপালও তখন তার এই সব কথা মেনে নেয়, কারণ এসব কথা মেনে নেওয়া ছাড়া তার হাতে আর কোনো উপায়ই ছিল না। লোকটি এরপর প্রিন্সিপালকে জানায় পরদিন সকালবেলা
সূর্যের আলো ফুটলেই তাদের ছেড়ে দিবে সে, তাই তারা যেন কোনো চিন্তা না করে। এই শত শত মেয়ের জীবন এখন প্রিন্সিপাল ম্যাডামের হাতে রয়েছে। 15 মিনিটের মধ্যেই যেন সব হয়ে যায়। এরপর দেখা যায় ভিড়ের সবাইকে স্কুল ঘরে বন্দি করে রাখা হয়। এরপর বাসও তৈরি করা হয়। তখন এই মেয়েদের নিয়ে লোকটি বেরিয়ে আসে। সে আগে আগে যাচ্ছে আর পেছন পেছন সেই মেয়েরা, যেন মনে হচ্ছে সে হ্যামিলনের বাঁশিওয়ালা। এরপরই দেখা যায় মেয়েদের নিয়ে সে বাসে উঠে বসে। বাসও এবার চলতে শুরু করে। মাঝে মধ্যে রাস্তায় স্কুল ড্রেস পরা মেয়েদের নৃশংসতা দেখা যায়। এর মধ্যেই লোকটি একটি মেয়েকে বলে বাসে উঠে আসতে, তবে মেয়েটি ওঠে না, বরং সেখান থেকে ছুটে পালিয়ে যায়। অথচ মেয়েটির তার কথা শোনার কথা ছিল। হয়তো মেয়েটির বশীকরণ কেটে গেছে। লোকটি এরপর অথর্বাকে জিজ্ঞেস করে প্রতাপের মতো মানুষ কি করে তার কাছে হেরে গেল। প্রতাপ বিশাল ক্ষমতাবান একজন মানুষ, তার তন্ত্রবিদ্যায় অসাধারণ দখল। সে নিজেও প্রতাপের ক্ষমতার আশেপাশে নেই। এরকম মানুষ তার কাছে কি করে হেরে গেল? অথর্বা বলে সে গেলে নিজেই দেখতে পাবে কিভাবে কি হলো। এরপর লোকটি জিজ্ঞেস করে তাদের কত সময় লাগবে। অথর্বা বলে তার 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। লোকটি তখন বুঝতে পারে তাকে শহর থেকে দূরে রাখা হয়েছে। অথর্বা এবার লোকটিকে জিজ্ঞেস করে এত বছর পর হঠাৎ করে সে কেন প্রতাপকে খুঁজছে, হঠাৎ এত দরদ কেন উঠলে উঠেছে তার। লোকটি বলে এখন না, বহু বছর ধরেই সে প্রতাপকে খুঁজে চলেছে। প্রতাপকে ফোন দিলে সে ফোন ধরত না, তার সাথে যোগাযোগ করা যেত না। লোকটি তার বাড়িতে যেত না, কারণ তার যে বশ করা মেয়েদের বিশাল বাহিনী রয়েছে, এই মেয়েরা তাকে শেষ করে ফেলবে। তবে একদিন সাহস করে সে প্রতাপের বাড়ি চলে যায়। সেখানে মেয়েরা কেউ ছিল না, এমনকি সে নিজেও ছিল না। লোকটি তখন ভাবে হয়তো তন্ত্র সাধনা করার জন্যই প্রতাপ কোনো পাহাড়ে চলে গেছে, কারণ সে এরকম প্রায়ই যেত। তাই সে অপেক্ষা করে প্রতাপের ফিরে আসার। তবে অপেক্ষা করতে করতে একসময় সে খুবই অধৈর্য হয়ে যায়। তারপর প্রতাপের আর কোনো খবর পায় না সে। কিছুদিন আগে তার মনে হওয়া শুরু হলো কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে, কারণ এত বছর ধরে প্রতাপ লুকিয়ে থাকার কথা না। গত 2 বছর ধরে সে অসংখ্য জায়গায় প্রতাপকে খুঁজে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে শেষমেশ সে এমন একটি পদক্ষেপ নিয়েছে, আর তাতে সফলও হয়েছে। এসব শুনে অথর্বা জিজ্ঞেস করে তারা দুজন কম বয়সী মেয়েদেরকে কেন বশ করে রাখে, কম বয়সী মেয়েরাই কেন তাদের টার্গেট। লোকটি তখন এক মেয়েকে বলে সে যেন লাফিয়ে পড়ে। মেয়েটির সাথে সাথে জানালা দিয়ে লাফ দেয়। লোকটি তখন বলতে থাকে শাস্ত্রে বলা আছে নারীদের ক্ষমতা অসাধারণ, তারা যা খুশি করতে পারে। তবে এটি সম্পূর্ণ ভুল। পুরুষের ক্ষমতা সর্বাধিক। পুরুষ চাইলে আঙুলের ডগায় মেয়েদের নাচাতে পারে। অথর্বা তো সবচেয়ে মূর্খ, তাই 12 বছরেও সে এই ব্যাপারটি ধরতে পারেনি। এভাবেই কথা বলতে বলতে তার ওই বাংলো বাড়িটিতে গিয়ে পৌঁছায়। লোকটি তখন তার বশ করা সব মেয়েদেরকে একত্র করে। এরপর বলে অর্ধেক মেয়ে তার সাথে ভেতরে যাবে, আর অর্ধেক মেয়েরা চারিদিকে পাহারা দিবে, যেন কেউ ভেতরে আসতে না পারে। অথর্বা তখন তাদের সরাসরি নিয়ে যায় আরিয়ার ঘরে। লোকটি বলে আগে সে প্রতাপকে দেখতে চায়, কিন্তু অথর্বা বলে সে আগে তার মেয়ের বশীকরণ ছাড়িয়ে দিবে, তারপর সব হবে। কিন্তু লোকটি বলে সে সবই করবে, তবে আগে সে প্রতাপকে দেখতে চায়। এরপরই লোকটি আরিয়াকে খুব ভালো করে দেখে আর বলে এমন চমৎকারভাবে বশীকরণ শুধুমাত্র প্রতাপই করতে পারে, আর এই সব কিছুই তার শেখার বাকি আছে। এগুলো শেখার জন্যই তো সে প্রতাপকে খুঁজে বেড়াচ্ছে। এরপরে অথর্বা তাকে নিয়ে যায় প্রতাপের কাছে। প্রতাপকে দেখেই সে হতভম্ব হয়ে যায়, কারণ এমন পরিবেশে প্রতাপকে সে কখনো কল্পনাও করেনি। সেখানে এত বেশি দুর্গন্ধ ছিল যে সেখানে টেকা যাচ্ছিল না। বাধা পড়ে থাকা প্রতাপকে কোনো মানুষ বলে চিনতে ভুল হয়, তার অবস্থা এতটাই খারাপ। লোকটি তারপরও প্রতাপের খুব কাছে যায় আর তাকে ভালো করে দেখে। এরপরই সে আতঙ্কে চিৎকার করতে থাকে প্রতাপের এই কি অবস্থা। লোকটি অথর্বাকে বলে সে তো তাদের দুজনের চেয়ে বড় রাক্ষস, এভাবে একজন মানুষকে কেউ কি করে রাখে। অথর্বা তখন খুব শান্ত স্বরে বলে প্রতাপ তার সামনেই আছে, বেঁচে আছে, তাই তার মেয়েকে ঠিক করে দিয়ে সে প্রতাপকে নিয়ে চলে যেতে পারে, সে তাতে আর কোনো বাধা দিবে না। লোকটি তখন বলে সে চাইলে তাকে আর তার মেয়েকে মেরে ফেলতে পারে, এটা তার কাছে কিছুই না। তবে সে এরকম কিচ্ছু করবে না, কারণ অথর্বার সাথে কথা বলতে তার ভালোই লাগছে। অনেকদিন পর সে তার বুদ্ধিমত্তার কাউকে পেয়েছে। লোকটি তখন অথর্বাকে বলে আরিয়াকে এখানে নিয়ে আসতে, কিন্তু অথর্বা এই নোংরা ঘরে আরিয়াকে নিয়ে আসতে চাইছিল না, তাই সে লোকটিকে উপরে যেতে বলে। লোকটি তখন খুবই রেগে যায় আর বলে সে তার মেয়েকে সুস্থ করতে চাইলে
তাকে তার কথা শুনতে হবে, নাহলে সে তাকে কোনোভাবেই সাহায্য করবে না। এই কাজে তাদের প্রতাপকে প্রয়োজন, তাই তার মেয়েকে এখানেই নিচে নিয়ে আসতে হবে। অথর্বা তখন ছুটে চলে যায় তার মেয়ের কাছে আর তাকে কোলে করে নিচে নিয়ে আসে, আর সাথে হুইল চেয়ারও নিয়ে আসে। লোকটির ওই বিশাল মেয়েদের বহরকে বলে তাকে সাহায্য করার জন্য হুইল চেয়ার ধরতে। এরপরে লোকটি অথর্বাকে জিজ্ঞেস করে সে প্রতাপকে কোনো ধরনের নিমন্ত্রণ দিয়েছে কি, অর্থাৎ আমাদের কাছে আসুন বা আমাদের সাথে যোগ দিন এরকম কিছু বলেছে কি। এমন কোনো নিমন্ত্রণ ছাড়া তার এখানে আসার কথা না। অথর্বা তখন বলে সে এমন কিছু বলেনি, কিংবা বললেও তার মনে নেই। লোকটি তখন বলে সে অবশ্যই বলেছে, এই কারণেই প্রতাপ এসেছে। তার স্ত্রী কি কিছু নিয়েছে তার কাছ থেকে? অথর্বা বলে না, তার স্ত্রী কিচ্ছু নেয়নি, আর তার স্ত্রী আর ছেলে তো বেঁচেই নেই। তাহলে সেই এমন কিছু করেছে, অথবা কিছু তার কাছ থেকে নিয়েছে যা আর ফেরত দেয়নি, কোনো জিনিসপত্র কিংবা টাকা পয়সা। অথর্বা বলতে থাকে প্রতাপ তার মেয়েকে চিনি খাইয়েছিল। লোকটি বলে তা তো বশী করার জন্য খাইয়েছিল, অন্য কোনো ঋণ বাকি আছে কি? না হয় এত লম্বা সময় ধরে বশের প্রভাব থাকার কথা না, এতদিনে তা কেটে যেত। সে আশেপাশে আছে বলেই এই মেয়েদের উপর তার প্রভাব আছে। তার কাছ থেকে দূরে চলে গেলে প্রভাব 24 ঘন্টার ভেতরেই কেটে যাবে। যেমনটা রাস্তার ওই মেয়েটির প্রভাব কেটে গেছে বলে তার বলার পরও সেই মেয়েটি তার সাথে আসেনি। লোকটির পর অথর্বাকে অনেক ভালো করে মনে করতে বলে। অথর্বা তখন অনেক ভেবে বলে হ্যাঁ, সে 1 কাপ চা খাইয়েছিল, যার টাকা প্রতাপ দিয়েছে। লোকটি তখন জিজ্ঞেস করে চায়ের টাকা কত ছিল? অথর্বা বলে 10 টাকা। এ কথা শুনে লোকটা তখন বলে সে যেন 10 টাকা প্রতাপের হাতে ফিরিয়ে দেয়, তাহলেই প্রভাব কেটে যাবে। অথর্বার এই কথা যেন বিশ্বাসই হয় না, কারণ মাত্র 10 টাকার জন্য তার মেয়ে 12 বছর কষ্ট করলো। অথর্বা তখন মানি ব্যাগ বের করে বলে তার কাছে 500 টাকা আছে, 500 টাকায় সে যেন প্রতাপকে দিয়ে দেয়। লোকটি বলে না, 11 টাকা দিলেও হবে না, ঠিক 10 টাকাই দিতে হবে, যা ঋণ ঠিক তাই দিতে হবে, এর বেশিও না কমও না। অনেক খুঁজে তখন অথর্বা 10 টাকা বের করে আনে আর ওই লোকটির হাতে দেয়। লোকটি বলে তার হাতে নয়, প্রতাপের হাতেই দিতে হবে, শুধু তাই না তার হুঁশ থাকা অবস্থায় দিতে হবে। অথর্বা তখন তাকে অনেক ডাকে, চিৎকার করে করে ডাকে আর তার জ্ঞান ফেরায়। এরপরই তার হাতে 10 টাকার নোটটি দেয়। প্রতাপ তো আরিয়াকে দেখে ভয়ে চিৎকার করতেই থাকে। লোকটি ডাক দিলেও সে শোনে না। লোকটি বলে এখন যদি অথর্বা তার মেয়ের নাম ধরে ডাকে তাহলেই তার মেয়ের বশ ভেঙে যাবে। সে তার মেয়েকে ডাকতে থাকে, কিন্তু তার মেয়ে তো সাড়া দেয় না। এমন সময় সে হঠাৎ করেই জোরে জোরে চিৎকার করে তার মেয়েকে ডাকে আর কাঁদতে শুরু করে। তখনই অথর্বা লক্ষ্য করে তার মেয়ের চোখে পানি, তার মুখের অদ্ভুত হাসি মিলিয়ে স্বাভাবিক হয়ে গেছে। ধীরে ধীরে তার মেয়েও চিৎকার করে কাঁদতে শুরু করে। বাবা মেয়ের এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হয়। 12 বছর পর যেন আরিয়া তার জীবন ফিরে পেল। শুধুমাত্র আরিয়া নয়, অথর্বাও তার জীবন ফিরে পেল। আরিয়া একটু বুঝে উঠতেই বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। অথর্বাও বেশ আবেগী হয়ে পড়ে। অনেক বছর পর সে তার মেয়ের স্পর্শ পেল। আরিয়া তখন কিছুটা শান্ত হতেই তার চোখ পড়ে প্রতাপের দিকে। তার মাথায় যেন আগুন ধরে যায়। এই সেই মানুষ যে তাকে এতটা বছর নরক যন্ত্রণা দিয়েছে। তাকে দেখে আবারও আরিয়া চিৎকার করতে শুরু করে। তার মধ্যে ফেটে পড়ে ক্ষোভ, রাগ আর কষ্ট। অথর্বা তখন তাকে অনেক বোঝায়, কিন্তু সে কোনো মতে থামে না। অথর্বা অনেক চেষ্টা করে বুঝিয়ে শুনিয়ে মেয়েকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। সে এরপর মেয়েকে ওই ঘর থেকে বাইরে নিয়ে যায়। প্রতাপ সামনে থাকলে সে কি করে ফেলবে তার কোনো ঠিক নেই। সে আবারও মেয়েকে শান্ত করার চেষ্টা করে। ওদিকে ওই লোকটি অস্থির হয়ে পড়ে। সে আর তর সইতে পারছিল না। সে চেঁচিয়ে বলে দ্রুত প্রতাপকে খুলে দিতে। অথর্বার দেরি দেখে সেই প্রতাপের তালাগুলোর চাবি চায়। অথর্বা তখন তাকে চাবি দিলে সে তার মেয়েদের দিয়ে সেই তালা খুলিয়ে নেয়। অবশেষে আমরা তার নাম জানতে পারি। তার নাম হলো রাজবীর। সে নিজের নাম বলে প্রতাপকে জিজ্ঞেস করে সে কি তাকে চিনতে পারছে, কিন্তু প্রতাপ কোনো কথাই বলে না। সে ইশারায় বলতে থাকে, তবে রাজবীর তা ভালো করে বুঝতে পারে না। অবশেষে ভালো করে তাকিয়ে লক্ষ্য করে রাজবীর হতভম্ব হয়ে যায়। সে এবার বুঝতে পারে প্রতাপের তো জিহ্বাই কেটে দেওয়া হয়েছে। এটা দেখে ক্রোধে রাজবীর যেন পাগল হয়ে যায়, কারণ এখন সে তার কাছ থেকে কিভাবে বিদ্যা শিখবে। তাই সে চিৎকার করতে করতে বেরিয়ে আসে সেখান থেকে আর এক লাথি দিয়ে আথারবাকে ফেলে দেয়, আর এক লাথিতে আরিয়ার হুইল চেয়ারও ফেলে দেয়।
সে বলতে থাকে অথর্বা এত বড় কাজ কি করে করলো, সে কিভাবে প্রতাপের জিভ কেটে দিল, তার 10 বছরের পরিশ্রম একেবারে শেষ করে দিল। সে এখন তার মেয়েকে যেভাবে ঠিক করেছে সেভাবেই মেরে ফেলবে, আর তাকেও মেরে ফেলবে, তার পুরো পরিবারকে ধ্বংস করে দিবে। এসব বলেই রাজবীর ভয়ানকভাবে চেঁচাতে থাকে। আসলে তার তো একটা মন্ত্র শেখার দরকার ছিল, যা তন্ত্রবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র, তা সে একমাত্র প্রতাপের কাছেই শিখতে পারত। এখন সেই মন্ত্র তো আর রাজবীর শিখতে পারবে না, প্রতাপ তার কোনো কাজেই আসবে না। নিজ থেকে এই মন্ত্র শিখতে হাজার হাজার বছর শেষ হয়ে যাবে। রাজবীরের সব সাধনা বৃথা, সে কি বা করবে এসব ভেবে সে রাগে উন্মাদ হয়ে যায়। এরপর বলতে থাকে সে যেভাবে তাকে কষ্ট দিয়েছে তার মেয়েকে শেষ করে একইভাবে সে অথর্বাকে কষ্ট দিবে। রাজবীর তখন আরিয়াকে টেনে নিয়ে ওই স্কুলের মেয়েদের মাঝে ফেলে দেয়। সেই সময় অথর্বা উঠে বসে আর বলে সে তার মেয়েকে বাঁচিয়েছে, নতুন জীবন দিয়েছে, তাই তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যদি তার মেয়ের গায়ে সে হাত দেয় সে রাজবীরের এমন অবস্থা করবে যা সে কল্পনাও করতে পারবে না। প্রতাপের চেয়ে তার অবস্থা আরো খারাপ হবে। রাজবীর বলতে থাকে সে হাত লাগাতে নিষেধ করেছে, ঠিক আছে তাহলে রাজবীর পা লাগাবে। এই বলেই সে আরিয়ার মাথার উপর পা দিয়ে লাথি দিতে থাকে। এরপরই সে মেয়েদের কিছু একটা নির্দেশ দিবে, তখনই প্রচন্ড জোরে স্পিকার বাজতে থাকে। ইলেকট্রনিক্সের দোকান থেকে বড় বড় বাক্সে করে অথর্বা এই স্পিকারগুলোই কিনেছিল। তার সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা ছিল। সেই স্পিকারে এমন একটি অস্বস্তিকর শব্দ হয় যে সবাই শব্দের কারণে রাজবীরের কমান্ডটি শুনতে পায় না। প্রচন্ড শব্দে সবাই কান চেপে ধরে। একসময় রাজবীর জ্ঞান হারিয়ে ফেলে। এরপরই জ্ঞান ফিরলে রাজবীর নিজেকে সেখানে দেখে যেখানে প্রতাপ ছিল, আর তার সামনেই অথর্বা, তার হাতে একটি প্লাস। অথর্বা সেই প্লাস দিয়ে কি করে সেটা আমাদের আর দেখানো হয় না, তবে আমরা খুব ভালো করেই বুঝতে পারি রাজবীরেরও জিভ কেটে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখতে পাই ওই বাগান বাড়িতে প্রিন্সিপাল আর সিনিয়র অফিসার বসে আছে। পুলিশ অফিসারটি এখন কিছুটা সুস্থ হয়েছে। অথর্বা তাকে বলে তাদের দুজনকে যেন এখানেই থাকতে দেয়া হয়, সে তাদের বন্দি করে আজীবন শায়েস্তা করবে, তাদের বাঁচতেও দেবে না, মরতেও দেবে না। মানুষকে কষ্ট দিয়ে তারা যে বিকৃত আনন্দ পেত সেই কষ্ট তাদের প্রতিদিন দেয়া হবে। তার মেয়ে 12 বছর ধরে মানসিক যে কয়েদে ছিল সেই কয়েদের দুঃখ সে এখনো ভুলতে পারছে না, তাই তাদের এর চেয়ে কম শাস্তি কোনোভাবেই হওয়া উচিত না। পুলিশ অফিসারও এতে রাজি হয়ে যায় আর তাদের বিদায় দিয়ে অথর্বা তার মেয়ের কাছে ফিরে আসে, যা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তারা তখন বাগান বাড়ির ছাদে বসে থাকে, যার বেসমেন্টে আছে 2 ভয়ানক দানব। এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল এক মেয়ের জন্য তার বাবার লড়াইয়ের গল্প। সন্তানকে বাঁচাতে একজন বাবা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটাই দেখানো হয়েছে এই গল্পে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।